সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি 2 তে যেটা আমরা দেখব সেটা 7 নম্বর এক্সপেরিমেন্টটা আগে দেখব। আচ্ছা, 7 নম্বরটা কি শেয়ার হয়েছে জাহাঙ্গীর, দেখতে পাচ্ছ? জাহাঙ্গীর, হ্যালো। ওকে, জি স্যার, শেয়ার হয়েছে। ঠিক আছে, আমরা শুরু করছি। প্রিন্টিং অফ কটন স্যার আমার ফেব্রিক। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রিন্টিং অফ কটন ফেব্রিক উইথ পিগমেন্টস। আচ্ছা, এতদিন ধরে আমরা যেটা দেখে আসছিলাম সেটা হচ্ছে ডাই দিয়ে আমরা সাধারণত প্রিন্ট করতেছিলাম। তাহলে ডাইয়ের সাথে সাধারণত যে বন্ডটা সেটা নর্মালি ফেব্রিকের হতো, কিন্তু ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে পিগমেন্টের ক্ষেত্রে যে ঝামেলাটা সেটা হচ্ছে পিগমেন্ট কিন্তু ডাইয়ের মতো ফাইবারের সাথে বন্ড করে না, বা ডাইয়ের সাথে কোনো পিগমেন্ট ফাইবারের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই ইনাফ। তো সেই ক্ষেত্রে এখানে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে বাইন্ডার, অর্থাৎ আমরা করলাম, ঠিক আছে, ফেব্রিকের গায়ের উপর লাগালাম, কিন্তু সেই ফেব্রিকে যেটা লাগাবো অর্থাৎ পার্মানেন্টলি করার জন্য, বন্ড করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে বাইন্ডার। সেই বাইন্ডার দিয়ে আমরা যেটা করতে পারবো, সহজেই বন্ড তৈরি করবে এর সাথে, অর্থাৎ আটকে থাকবে। সহজ বাংলা কথায় যদি বলি, যে মনে করো আমাদের নির্বাচনী পোস্টার গুলো আমরা সাধারণত বিভিন্ন দেওয়ালে লাগিয়ে থাকি। তো সেই বিভিন্ন দেওয়ালে সাথে নির্বাচনী পোস্টার গুলোর কিন্তু কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। আমরা যখন এর পিছনে আঠা লেপে দেই অথবা ময়দা এগুলো দেই, তখন সেটা কিন্তু হয়, আহ, যে দেওয়ালের সাথে লেগে যায়। ঠিক সেম ভাবে ফেব্রিকের গায়ে যখন কোনো ডিজাইন ফুটাতে চাই, সেই হিসেবে তখন আমরা বাইন্ডার গুলো অ্যাপ্লাই করি। ওকে, চলো দেখা যাক। বলা হচ্ছে যে পিগমেন্ট ডাইং আমরা জানি। হুম, পিগমেন্ট ডাইংটাও জানি আমরা অনেকেই, যে ক্যাটায়নাইজ করে কটনটাকে, মনে করো এটা কটনটাকে পজিটিভ বা নেগেটিভ করে, আমার পিগমেন্টটাকে নেগেটিভ বা পজিটিভ করে কটনের উপর ফেলা হয়, আটকানো হয়, তারপর সেখানে পিগমেন্ট অ্যাপ্লাই করা হয়, সরি বাইন্ডার অ্যাপ্লাই করা হয়। তখন সেই, মনে করো তোমার একটা রুমের ফ্লোর, সেই ফ্লোরে কিছু পাথর বসিয়ে দিয়েছো তুমি, তারপর সেখানে সিমেন্ট ঢেলে দিয়েছো, তাহলে কি হচ্ছে, পাথরগুলো সিমেন্ট সহকারে মেঝের উপর লেগে আছে। এই যে বিষয়টা, তো আমরা যদি বলি যে পিগমেন্ট ডাইংটাও কিন্তু ঠিক সেরকমটাই, প্রিন্টিংটাও ঠিক সেরকম। সো ডাইংটা হলো ঢালাও ভাবে হয়, আর প্রিন্টিংটা হচ্ছে যে লোকালাইজড অ্যাপ্লিকেশন। বলা হচ্ছে ইন দ্য প্রসেস অফ দ্য পিগমেন্ট ডাইং নো অ্যাকচুয়াল কেমিক্যাল রিঅ্যাকশন টেক প্লেস বিটুইন দ্য ডাই এন্ড ফেব্রিক। এটা প্রিন্টিং এর ক্ষেত্রে এ ধরনের কোনো রিঅ্যাকশন কিন্তু হচ্ছে না। Instead, what happens is that the pigments get seated to the fabric with the help of binders. And the printing of the textile material is application of color according to the predetermined design. In direct style, the dyes are directly printed on the required faces of the fabric. So nowadays, skin printing is far most common in the common technology today. So in this pigment printing, we can use skin printing technology. No matter. Question is that যে ফেব্রিকের সাথে যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, সেহেতু ফেব্রিকের উপর আমার যে পিগমেন্ট কণাগুলো আমি দিচ্ছি থিকেনারের সাহায্যে, এবং এটাকে আটকাচ্ছে কি বাইন্ডারের সাহায্যে। মনে করো কোনো কাপড়ের উপর আঠা দিয়ে তুমি চুমকি বসিয়ে দিচ্ছ বা কোনো কিছু বসিয়ে দিচ্ছ এজ লাইক, তাহলে এখানে মেইন ভূমিকা পালন করছে বাইন্ডার বা আঠাটা। ঠিক আছে, তো রোটারি স্ক্রিন প্রিন্টিং, ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং দুটোই হতে পারে। সাধারণত ল্যাব স্কেলের ক্ষেত্রে আমরা ফ্ল্যাটই ইউজ করি। ওকে, অবজেক্টিভসটা কি? অবজেক্টিভসটা হচ্ছে যে এই পিগমেন্ট প্রিন্টিংটা কিভাবে করে সেটা আমাদের জানতে হবে। প্রসেস অফ দ্য পিগমেন্ট প্রিন্টিং কটন বাই পিগমেন্ট মেক দ্য কম্বাইন্ড শেড ইউজিং রেড ইয়েলো ব্লু সাবস্টেন্স, অর্থাৎ শেড মিক্স করে যদি করতে চাও অ্যাকর্ডিং টু দ্য এক্সপেরিমেন্ট রিপোর্ট, অ্যাকর্ডিং টু দ্য এক্সপেরিমেন্ট হিসেবে একটা রিপোর্ট লিখবো। ওকে,
স্যাম্পল কি হতে হবে? প্রি-ট্রিটেড 100% কটন ফেব্রিক লাগবে আমাদের। ওকে, ওকে থাকলো। আর কি কি লাগবে? বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, স্ক্রিন, স্কুইজার, এগুলোই যা যা লাগে আর কি নরমালি। ফেব্রিক 100% কটন ফেব্রিক। ওকে, সিকোয়েন্সটা কি? ফেব্রিক প্রিপারেশন বলতে তো আমরা প্রথম থেকেই বুঝি যে স্কার্ডিং, ব্লিচিং এগুলো থাকছেই। দেন প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেস্ট, কি করছি? প্রিন্ট পেস্ট প্রিপারেশন করছি। তারপরে কি? অ্যাপ্লিকেশন অফ প্রিন্ট পেস্ট অন দ্য সারফেস অফ দ্য ফেব্রিক। ফেব্রিক প্রিপারেশন বলতে স্কার্ডিং, ব্লিচিং অর্থাৎ ফেব্রিকটা রেডি থাকা। দ্বিতীয়ত প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেস্ট। প্রিন্ট পেস্টটা কিভাবে প্রিপারেশন করছি আমাদের রেসিপি অনুসারে নিচে দেখবো আমরা। অ্যাপ্লিকেশন অফ প্রিন্ট পেস্ট অন দ্য ফেব্রিক সারফেস, স্ক্রিনের সাহায্যে দিচ্ছি, ড্রাই করছি, কিউরিং করছি। ভেরি সিম্পল। তাহলে এবার রেসিপিতে চলে আসি আমরা। প্রিন্টিং রেসিপি কি কি থাকছে? ঠিক যেভাবে আমরা ডাই নিয়েছিলাম ঠিক সেভাবেই পিগমেন্ট নিব আমাদের ডিজাইনের উপর বেশ করে, যেটা কি ডার্ক লাইট অর ওকে। তো যদি আমরা দেখো ডাইং যেহেতু করা হয়, একটা কালার তো আর করা হয় না, সেলফ শেড তো করা হয় না, অনেকগুলো তিনটা কালার, অর্থাৎ বেসিক যে তিনটা কালার আছে সেই তিনটা কালার একত্রিত কম্বাইন করে কিন্তু পিগমেন্ট ওর একটা কালার ডেভেলপ করা হয়। তো ঠিক সেভাবে রেড, ইয়েলো, ব্লু তিনটা পিগমেন্ট আমরা একত্রিত করে আমরা যে শেডটা দরকার সেই শেডটা করব। তো মোটামুটি ধরে নেওয়া হয়েছে এখানে 1 পার্টস, 2 পার্টস এন্ড 4 পার্টস মিলে একটা কালার। ওকে, এরপরে তাহলে বাইন্ডার দিতে হচ্ছে প্রধান উপাদান। ওকে, ফিক্সার, এটাও একই কাজ করবে, ফিক্সিং করে দিবে, বাইন্ডারের হেল্প করবে। থিকেনার 70 পার্টস, অর্থাৎ যেটাতে গুলাবো সবগুলো একসাথে, এন্ড ওয়াটার বাকি যেটা থাকে, অর্থাৎ ভিসকোসিটি আনার জন্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার উই ক্যান ইউজ হিয়ার। ওকে, সো তাহলে এটা হচ্ছে আমাদের রেসিপি। কি কি লাগছে? পিগমেন্ট, তুমি যদি একটা পিগমেন্ট দিয়ে করতে চাও তাও হবে, তুমি যদি অনেকগুলো পিগমেন্ট একসাথে করে করতে চাও তাও হবে। বাইন্ডার, ফিক্সার, বাইন্ডারটা লাগছে মূলত ফিক্সার সাথে, থিকেনার এন্ড ওয়াটার। ডান, দিস ইজ রেসিপি। তাহলে এখন কাজ করব কিভাবে প্রিন্ট করব। ওয়ার্কিং প্রসিডিউর কি? Print pen has gained much importance today for cellulose fibers by the most commonly applied technique. Pigment printing paste contain a thickening agent, a binder, and if necessary auxiliary such as fixing agent, plasticizer, defoam, এগুলো চাইলে অ্যাড করা যেতে পারে ফার্দার বেটার পারফরম্যান্সের জন্য। হোয়াইট স্প্রিট বেস ইমালশন ইউজড ইন দ্য পাস্ট as thickening system and are used only occasionally today. এখন সাধারণত এই ধরনের ইমালশন থিকেনার ইউজ করা হয় না। After applying the print paste, the fabric is dried and the pigment paste is normally fixed with hot air, যেটা curing বলছি, বা depending on the type of binder formulation, fixation can also be achieved with storage 20 degrees centigrade few days. And then the advantage of the pigment printing is that process can be done with the subsequent washing. অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই ধরনের সাবসিকুয়েন্ট ওয়াশিংটা প্রয়োজন নাই। তো ওয়ার্কিং প্রসিডিউরের অনেকটাই কিছু কথা লেখা আছে যেগুলো আসলে নরমাল কথাবার্তা। ওয়ার্কিং প্রসিডিউরটা কি হবে? আমাদের যে ফ্লো চার্টটা আছে সেটা অনুসারে হবে। ফেব্রিক প্রিপারেশন তো আমাদের হয়ে গেল, স্কারিং, ব্লিচ করা ফেব্রিক, ডান। প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেস্ট। প্রিন্ট পেস্টটা কি করব? থিকেনারটা গুলিয়ে নিব, তারপর থিকেনারে যে বাকি অক্সিলারিজ গুলো আছে এবং পিগমেন্ট গুলি আছে সেগুলো গুলিয়ে নিব একসাথে এবং ভালো করে মিক্স করে নিব। পিগমেন্ট কিন্তু ওয়াটার ইনসলিবল। ওকে, সো পেস্টটা কিন্তু সুন্দর করে করে নিতে হবে। দেন স্কিনের সাহায্যে সারফেসে দিব, একটু ড্রাই করে নিব, তারপর সেটা কিউরিং করব। ভেরি সিম্পল প্রসেস। ওকে, সো এটা একটা পিগমেন্ট প্রিন্টিং এর চিত্র হতে পারে। এটা স্কিন প্রিন্টিং, এটা ফেব্রিকের উপরে। ওকে, প্রিকশন কি? যে টু মেক দ্য প্রিন্ট পেস্ট কেয়ারফুলি তৈরি করতে হবে, এন্ড কিউরিং শুড বি ডান ইন অ্যাকুরেট টেম্পারেচার। কনক্লুশন, যে wide range pigment আমরা যেটা বলছি, uses of pigment is wide range and the garments of women fabric which are made by cotton blends and pigments are color depth needed and decorative curtain towels, অর্থাৎ এগুলো তৈরি করা হয় বা এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি যে ক্ষেত্রে একটু কালারটা ডিপ বা এই ধরনের অর্থাৎ অনেক বেশি অ্যারিস্টোক্রেসি বা
কি বলবো একটু আভিজাত্য প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা সাধারণত পিগমেন্ট প্রিন্টিংটা করে থাকি। ওকে, সো দিস ইজ দ্য প্রসিডিউর অফ দ্য পিগমেন্ট প্রিন্টিং। ভেরি সিম্পল। ফেব্রিক প্রিপারেশন করে নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য রেসিপি অনুসারে। প্রিন্ট পেস্ট প্রিপারেশন করে নিতে হবে। প্রথমে থিকেনার ডিজলভ করে সেখানে বাকি যে ম্যাটেরিয়াল গুলো আছে সবগুলো এখানে করে একটু ফাইন পেস্ট করে নিতে হবে। তারপর সেটা একটা স্কিনের সাহায্যে ফেব্রিকের উপর বসিয়ে অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্ট পেস্ট অন দ্য ফেব্রিক অ্যান্ড ড্রাইং দ্য প্রিন্টেড ফেব্রিক 2 or 3 মিনিট অ্যান্ড দেন কিউরিং। তারপর কিউরিং এর পর জাস্ট ওয়াশ করে ফেলবো। ওকে, নর্মাল ব্রাশিং করলে করা যেতে পারে, তাতে আবার যেন ইয়েটা ক্ষতিগ্রস্ত না হয় প্রিন্টিংটা। এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট 7, প্রিন্টিং অফ কটন ফেব্রিক উইথ পিগমেন্টস। তো এই পিগমেন্টস এর বদলে যে কোনো প্রকার ইনার্ট ম্যাটেরিয়ালস ও কিন্তু ইউজ করা যাবে, যেহেতু আমাদের বাইন্ডার ইউজ করছি। ওকে, তো যেমন আমরা যদি বলি ফ্লক প্রিন্টিং এর কথা, যে ফ্লক প্রিন্টিং এ কি হয়, আমরা আঠা অ্যাপ্লাই করি। যে আমি যদি বলি যে এটা যদি একটা ফেব্রিক হয়ে থাকে, এই ফেব্রিকের উপর এক আঠা অ্যাপ্লাই করব, অর্থাৎ আঠা যদি আমি এরকম ছিটিয়ে দেই, তারপর এই ফেব্রিকটাকে যদি একটা ইয়ের উপরে চুবাই, ওই কাঠের গুঁড়ার উপরে, তাহলে কাঠের গুঁড়াগুলো কি যেখানে যেখানে আঠা আছে সেখানে সেখানে লেগে থাকবে, তাই না? আমরা যে ওই যে বিয়ে বাড়িতে কাজ করি, যে শোলার উপরে যেটা করি, ফয়েল ইয়ে দিয়ে আমরা এখানে কি আঠা লাগিয়ে দিয়ে চুমকি ছিটিয়ে দেই, বিয়ে বাড়িতে তোমরা অনেকেই ডিজাইন করো। সো অল আর সেম। ওকে, সো দিস ইজ পিগমেন্ট প্রিন্টিং। এবং এই মুহূর্তে আমি আরেকটা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ কালার ফাস্টেস্ট টু ওয়াশ। দেখা যাচ্ছে তো না? ডিটারমিনেশন অফ কালার ফাস্টেস্ট টু ওয়াশ, এই টেস্টটা আজকে আমরা একটু দেখবো। হয়তো তোমরা অনেকেই ল্যাবে কাজ করো এবং সেই সম্পর্কে জানো। তো ডিটারমিনেশন অফ কালার ফাস্টেস্ট টু ওয়াশ মানে হচ্ছে যে আমরা যখন বাজার থেকে কাপড় চোপড় কিনে নিয়ে আসি, তখন সেই কাপড়গুলো অনেক সময় দেখা যায় ধুলে সেখান থেকে কালারটা উঠে যায়। তার মানে আমরা বলি যে কালার ফাস্টেস্ট প্রপার্টিস ভালো না। অর্থাৎ ডাইং করার পর সেই ফেব্রিকটা নরমাল ডিটারজেন্ট দিলে ধুইলে উঠবে কি উঠবে না, এই যে ফিনোমিনাটা, এই ফিনোমিনাটাকে আমরা বলতেছি কালার ফাস্টেস্ট টু ওয়াশ, অর্থাৎ পানির অ্যাকশনের ফলে উঠবে কিনা। ওকে, তো আমরা জানি যে একই সাথে এটা প্রিন্টিং এরও করা যেতে পারে। ফেব্রিক গুলো কি হয় যে এক একটা এক এক ভাবে ফাইবারের সাথে বন্ড তৈরি করে, এক একটার এক এক ফিনোমিনা, তারপর সেটা উঠবে কিনা। তাহলে একটা জিনিস লক্ষণীয়, যে সমস্ত ডাই সমূহ ওয়াটার সলিউবল, তাদের ওয়াশ ফাস্টনেস প্রপার্টিস গুলো সাধারণত একটু খারাপ হয়, কিন্তু যে সমস্ত ডাইস গুলো ওয়াটার ইনসলিউবল, তাদের ফাস্টনেস প্রপার্টিস গুলো এক্সেলেন্ট হয়। কারণটা কি, যে ওয়াটার সলিউবল ডাইস যখন পানিতে কাপড়টাকে চুবানো হয়, তখন সেখান থেকে খুব সহজেই ডাইসটা পানিতে চলে আসার সম্ভাবনা থাকে। অপেক্ষাকৃতভাবে যেখানে ইনসলিউবল ডাইস রয়েছে, তারা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, তার মানে তারা কিন্তু বের হয়ে আসার চান্সটা কম। ওকে, সো কালার ফাস্টনেস টু ওয়াশিং শুধু না, এই ধরনের আরো ইয়ে রয়েছে আমাদের। কালার ফাস্টনেস টু রাবিং, কালার ফাস্টনেস টু পাসপিরেশন, কালার ফাস্টনেস টু সি ওয়াটার। হ্যাঁ, আর যে কোনো এজেন্টের এগেইনস্টেই যে আমাদের কালারটা উঠবে কি উঠবে না সেটা ডিটারমাইন করছে। ওকে, নাও the color fastest to wash means a specimen of textile in contact with one or two specified adjacent fabric is mechanically agitated under described condition of time and temperature in a soft solution. Okay, তাহলে কি আমরা একটা ফেব্রিক যেটা টেস্ট করব ডাইং করার পর, সেই ফেব্রিকটা কেটে নিয়ে স্পেসিফাইড অ্যাডজাসেন্ট ফেব্রিক অর্থাৎ মাল্টিফাইবার ফেব্রিক লাগিয়ে সেখানে মেকানিক্যালি এজিটেট করছি। আর আপনার ডিসক্রাইব কন্ডিশন মিন্স টাইম এবং টেম্পারেচার, টেম্পারেচার 40 থেকে 60 পর্যন্ত হতে পারে, এবং সব সলিউশন একটা লন্ড্রি সব সলিউশন, অর্থাৎ যেটা দিয়ে আমরা কাপড় চোপড় ধোই, বিশেষ করে ফ্যাক্টরির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সোপ, ফসফেট সোপ ইউজ করা হয়, সোপ ডিটারজেন্ট আর কি যেটা। এন্ড তারপরে চেঞ্জ ইন কালার কি হচ্ছে ধোয়ার আগে এবং ধোয়ার পরে সেটা দেখা হয়। এবং সেই সাথে ওই যে বললাম, একই সাথে যখন অনেকগুলো কাপড় ভিজাই তখন দেখা যায় যে সাদা কাপড়ে অন্য কালার থেকে অন্য কাপড় থেকে দাগ এসে লেগে গেছে, এটাকে আমরা সাধারণত স্টেইনিং বলি। তো সেই ক্ষেত্রে অ্যাডজাসেন্ট যে ফেব্রিকটা লাগানো থাকবে সেটার সাথে, যেমন সেটা হচ্ছে আমাদের যে মাল্টিফাইবার ফেব্রিক, সেটার সাথে আমরা দেখব যে কালারটা কি পরিমাণ
চেঞ্জ হয়েছে বলতে ট্রান্সফার হয়েছে সেই ফেব্রিকটা থেকে সাদা ফাইবারটাতে, এবং কোন ফাইবারে হয়েছে সেজন্যই কিন্তু মাল্টি ফাইবার ফেব্রিক। ওকে, অবজেক্টিভস কি? অবজেক্টিভস হচ্ছে যে টু লার্ন অ্যাবাউট দ্য ফাস্টনেস টু ওয়াশিং, টু লার্ন অ্যাবাউট প্রসেস, টু দ্য টেস্ট কালার ফাস্টনেস টু ওয়াশিং, এই দুটো সম্পর্কে জানা আর কি। এখানে যে ফেব্রিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফেব্রিক? মাল্টিফাইবার ফেব্রিক। মাল্টিফাইবার ফেব্রিকের সাধারণত মাল্টিফাইবার ফেব্রিক বলা হচ্ছে কেন? অনেকগুলো ফাইবার রয়েছে, যেমন কি এটা অ্যাসিটেট বা কটন, নাইলন, পলিস্টার, অ্যাক্রাইলিক, উল দিয়ে করা হয়ে থাকে। তো এই ধরনের 6টা ফাইবার থাকে, এই ধরনের ফাইবারটাকে আমরা মাল্টিফাইবার ফেব্রিক বলি। তোমরা দেখে থাকবে ল্যাবরেটরিতে আছে। তো যখন স্যাম্পল তৈরি করা হয় তখন কি করা হয়, মনে করো যে ফেব্রিকটা টেস্ট করতে হবে সেই ফেব্রিকটা থেকে এরকম 10x4 সেন্টিমিটার কেটে নেওয়া হয়। তারপর মাল্টিফাইবার ফেব্রিকটাও ঠিক এরকমই 10x4 সেন্টিমিটার কেটে নেওয়া হয়। ওকে, কেটে নেওয়ার পর এই পানিটা ফুটতেছে বলতে দেখো তো, একটু কমাই দিয়ে আসো। কেন এটা ফুল হয়েছে? গ্যাসটা ধরাই দাও অল্প করে। আচ্ছা, নেক্সট স্যার আমাদের ল্যাবে এক্সাম হবে কবে? আচ্ছা পরে বলছি, এটা শেষ করি। তাহলে কি হচ্ছে যে আমাদের এই স্পেসিমেন গুলো লাগানো হয়, তারপর এটাকে আমরা ওয়াশ করব। ওয়াশ করার পর দেখব এখানে কালারটা কি পরিমাণ ফেড হয়েছে, অর্থাৎ আমাদের যে অরিজিনাল স্যাম্পল ছিল সেখান থেকে ধোয়ার ফলে কি পরিমাণ কালার চলে গেছে সেটা দেখবো, এবং সেই সাথে এই যে অ্যাডজাসেন্ট ফেব্রিক যেটা মাল্টিফাইবার ফেব্রিক লাগাইলাম নিচে, সেই স্যাম্পলটাতে কি পরিমাণ কালারটা গেল, অর্থাৎ কোনটাতে গেল। ওই যে সাদা কাপড় যেটা বললাম যে একসাথে বালতিতে ভিজালে যে অন্য কাপড় থেকে কালো উঠে সাদা কাপড়ে লাগে, যেটাকে স্টেইনিং বা দাগ পড়া বলে, এই ঘটনাটা ঘটছে এবং কোনটাতে কতটুকু ঘটছে, সেই দুইটা অনুসারে আমরা দুটো স্কেল আছে আমাদের, সেই দুটো স্কেল দিয়ে আমাদের যে ইয়েটা অর্থাৎ চেঞ্জটা, কালার চেঞ্জটা, সেটা আমরা মেজার করি। তো প্রথম স্কেলটার ক্ষেত্রে দেখো 1 থেকে 5 পর্যন্ত আছে, যেখানে ইয়া রয়েছে। 1-এর ক্ষেত্রে ডিফারেন্সটা বেশি, 5-এর ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স নেই। তো লক্ষণীয় বিষয় হলো যে যেহেতু একটা শেড অর্থাৎ লাল শেড মনে করো, আর একটা ওয়াশের পরে শেড, তাহলে বিফোর এবং ওয়াশের পরে শেডের কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না। তো সেটাই আমরা এখানে দেখব। সেজন্য দুটোই কিন্তু ডার্ক দেখাচ্ছে, যে এটা একটা স্ট্যান্ডার্ড অর্থাৎ আগের শেড এবং একটা পরের শেড, এই দুটোর ভিতরে ডিফারেন্সটা কত। ডিফারেন্স যদি একেবারে না থাকে সেই ক্ষেত্রে রেটিং 5 হয়, আর বেশি যদি ডিফারেন্স হয় 1, এরকম করে 1 থেকে 5 পর্যন্ত রেটিং আছে। আরেকটা যেটা অ্যাডজাসেন্ট ফেব্রিক ছিল সেটা খুলে মাল্টিফাইবার ফেব্রিকটাতে দেখবো, যেহেতু সাদা, এটার সাথে আমার যেটা মাল্টিফাইবার ফেব্রিক স্যাম্পলে লাগানো ছিল সেটার সাথে এবং নর্মাল একটা মাল্টিফাইবার ফেব্রিকের সাথে কি পরিমাণ চেঞ্জ রয়েছে, অর্থাৎ কালারটা কোথায় স্টেইনিং হয়েছে সেটা দেখবো। সো এখানে যে সাদা পোর্শনটা সেটা সাধারণত মাল্টিফাইবার ফেব্রিক, এবং গাঢ় পোর্শনটা সাধারণত মাল্টিফাইবার ফেব্রিকে যেটা স্টেইনিং হয় সেটাকে বোঝাচ্ছে। ওকে, কি কি লাগবে আমাদের? বিকার, মেজারিং সিলিন্ডার, পিপেট, পট, ডিজিটাল ব্যালেন্স, সিজার, থার্মোমিটার, কালার গ্রেস্কেল বা কালার চেঞ্জ, কালার ফেডিং, লাইট বক্স, ড্রায়ার, মাল্টিফাইবার, এগুলো লাগবে। ওকে, তাহলে কাজ শুরু করতে হবে। রেসিপি কি? রেসিপিতে আমরা কাজ করব। রেসিপি হচ্ছে সোডিয়াম পারবোরেট 1 গ্রাম পার লিটার, ইসিই যেটা এসডিসি কর্তৃক ডিটারজেন্ট 4 গ্রাম পার লিটার, মেটেল টু লিকিয়ার 1:30, স্যাম্পল ওয়েট, টোটাল ওয়েট প্লাস স্পেসিমেন প্লাস মাল্টিফাইবার, অর্থাৎ আমার যে স্যাম্পল যেটা টেস্ট করছি এবং তার সাথে যে মাল্টিফাইবার ফেব্রিকটা আছে সেটা সহ। নিচের ছবিতে তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ, নিচে ফেব্রিক উপরে মাল্টিফাইবার, নিচে ফেব্রিক উপরে মাল্টিফাইবার, প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টমেন্ট ভাবে দেওয়া আছে। তো 1:30, যদি মনে করো দুটো মিলি 1 গ্রাম হয় তাহলে আমার পানির পরিমাণ হবে 30 মিলি, সহজ হিসাব। ওকে, এবার আসি স্যাম্পল প্রিপারেশনে। কিভাবে স্যাম্পল প্রিপারেশন করতে হবে, এটা অনেকগুলো মেথড রয়েছে। যেমন আইএসও মেথড অনুসারে বলা হচ্ছে কি যে 10x4 centimeter sample size is taken and it is treated with 4x4 multifiber frame all sides.
10x4 একটা স্যাম্পল কেটে নিলাম, সেম সাইজের একটা মাল্টিফাইবার কেটে নিলাম, তারপর প্রান্তগুলো সেলাই করে দিলাম। ওকে, মাল্টিফাইবার ফেব্রিক প্রসেস 6 ফাইবার, এটা তো আমরা জানি। প্রসিডিউরটা কি? 25টা সিলভার বল, আমরা ল্যাবে সাধারণত 10টা দেই, আর টেকেন along with the sample in tripod stainless steel container, জাইরো ওয়াশ বা রোটা ওয়াশ এগুলোতে হবে, and rotated 30 মিনিট ধরে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারা কতক্ষণ রোটেট করবে? 50 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ধরে রোটেট করবে। ওকে, বা এটা ডিপেন্ড করছে বাইরের উপর, 40 ডিগ্রিতেও অনেকে নেয়, আবার 60 ডিগ্রিতেও অনেকে নেয়। ওকে, আফটার 30 মিনিট স্যাম্পল ড্রাই করতে হবে, দেন অ্যাসেসমেন্টে চলে যেতে হবে। ওকে, স্যাম্পল প্রিপারেশন ফর AATCC মেথড এর মাধ্যমে কি 5 into 15 sample sizes taken and stitched with 6 into 6 multi-fiber fabric from both sides of the all sides, and multi-fiber con 6 fabrics acetate cotton একইভাবে। এটা একটু স্যাম্পল সাইজ ভিন্ন শুধুমাত্র, আর কিছুই না। তোমরা যারা ল্যাবে কাজ করো তারা তো প্রতিদিনই করে। তারপর কি বলছে? 50 সিলভার বল, এখানে ছিল 25টা, টেকেন স্যাম্পল ইন স্টেনলেস স্টিল কন্টার ইন রোটো ওয়াশ। এই স্টিল বলগুলো কি করবে? ভিতরে যে আমার স্যাম্পল ফেব্রিকটা লাগানো আছে মাল্টিফাইবারের সাথে, সেটাকে ডিস্ট্রাক্ট করবে, অর্থাৎ ফ্রিকোয়েন্ট মুভমেন্ট দিবে। আফটার 30 মিনিটস স্যাম্পল ইজ ড্রাইড এন্ড ফাইনালি মনিটরিং ইজ ডান। এরপর আমরা চলে যাব ইভালুয়েশনে বা রেজাল্টে। তো এই অ্যাসেসমেন্টের জন্য আমাদের যে দুটো স্কিল লাগবে সেই দুটোর কথা আমি বলেছি। চেঞ্জ ইন কালার, যেটা টেস্ট স্পেসিমেন ক্ষেত্রে আমার লাগবে, সেটা হচ্ছে কি কি লাগবে? তাহলে আগের স্যাম্পল যেটা ধোয়ার পূর্বে এবং ধোয়ার পরে, দুই স্যাম্পলটা লাইট বক্সে নিয়ে আবার গ্রে স্কেল ফর কালার চেঞ্জ প্রথম স্কেলটার সাথে মিলিয়ে গ্রেডিং করব, যেটা কত হবে। স্টেইনিং ফর স্টেইনিং, এই ক্ষেত্রে নরমাল একটা মাল্টিফাইবার ফেব্রিক সাদা যেটা ইউজ করা হয়নি, এর সাথে আরেকটা মাল্টিফাইবার ফেব্রিক যেটা স্যাম্পলের সাথে লাগানো ছিল, সেটা দুটো পাশাপাশি রেখে গ্রেডিং করতে হবে যে এখানে কোনো প্রকার স্টেইনিং আছে কিনা, এবং সেটা থাকলে কোনটার সাথে ম্যাচ হয়। স্কেলের দ্বিতীয় স্কেলটা সেটার সাথে ম্যাচ করে গ্রেডিং করতে হবে। ধরে নেই এটার গ্রেডিং 3, এটার গ্রেডিং 2, তার মানে 3 গ্রেডিংটা ভালো, কালার চেঞ্জ হচ্ছে না বাট স্টেইন হচ্ছে। এখন যদি দুটোই 4 হয় তাহলে দুটোই ভালো, যেহেতু 1 থেকে 5 পর্যন্ত তাদের লিমিট। ওকে, precaution, sample should cut and correctly and carefully, solution should be prepared accurately, time should be maintained, and the sample should be viewed properly and rated accurately. Okay, conclusion, হচ্ছে যে আমরা টেস্ট কিভাবে করে সেটা জানলাম। তাহলে এক কথায় যদি বলি, কালার ফাস্টনেস টু ওয়াশ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি কি আমাদের মেইন ইকুইপমেন্ট, সেটা হচ্ছে দুটো স্কেল, গ্রে স্কেল ফর কালার চেঞ্জ এন্ড স্টেইনিং, একটা রোটা ওয়াশ মেশিন, ইসি ডিটারজেন্ট, ওকে, মাল্টিফাইবার ফেব্রিক। তাহলে কি করবে? একটা স্যাম্পল কেটে নিব, মাল্টিফাইবার ফেব্রিক, সরি নরমাল স্যাম্পল, তার সাথে মাল্টিফাইবার ফেব্রিক অ্যাটাচ করে বেঁধে দিব, দিয়ে সেটাকে ইয়েতে চালাবো অ্যাবাউট 30 মিনিট 60 ডিগ্রিতে বা 40 ডিগ্রিতে চালিয়ে, লন্ড্রি ইসি ডিটারজেন্ট দিয়ে চালিয়ে এটাকে বের করে ওয়াশ করে ড্রাই করব। ড্রাই করার পর লাইট বক্সে গিয়ে দেখব যে আমার স্যাম্পলটা সাথে অরিজিনাল স্যাম্পলের বর্তমান স্যাম্পলের কোনো পরিবর্তন কালারে হয়েছে কিনা, সেটা কালার চেঞ্জ, এবং পূর্ববর্তী স্যাম্পলে আমাদের যে এটার সাথে লাগানো অ্যাডজাস্ট্যান্ট মাল্টিফাইবার ফেব্রিকের সাথে আমাদের র যে মাল্টিফাইবার ফেব্রিক, সেখানে কোনো প্রকার কালার চেঞ্জের ডিফারেন্স আছে কিনা, তখন এখান থেকে আমরা গ্রেডিং করব। দিস ইজ ভেরি কমন এন্ড ভেরি সিম্পল প্রসিডিউর ফর ইউ। ওকে, সো এই ছিল আজকে আমাদের লেকচার। সো ইফ এনি কোশ্চেন দেন ইউ ক্যান রেইজ, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা আগের পূর্ববর্তী লেকচার সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারি। আর আমরা পরীক্ষার বিষয়ে কথা পরে বলছি, এটা শেষ করি আগে। আমাদের এই সম্পর্কিত কারো কোনো কথা আছে কিনা? এনিওয়ান?
কারো কোনো কথা নেই, জিজ্ঞাসা নেই? হ্যালো? হ্যালো? জি স্যার। জি স্যার। আর কোনো মানে এখানে কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। আচ্ছা, যারা ল্যাবে জব করো তারা তো জানোই, আর যারা জানো না তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা আছে কিনা, বা তারা কোথাও বুঝতে পারোনি বা এরকম? আচ্ছা, আমি ধরে নিলাম তোমাদের কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম হয় সেটা আমাকে পরে জানাবা, আমি আবার সলভ করে দেবো।